ছাত্রছাত্রী কেউ আসো, লাইনে কেউ আসো। কেউ কোনো সারা শব্দ নাই, একটাও ব্যান নাই না আছে? জি স্যার আসি। হ্যালো, কেউ আসো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো সবাই? শীতের মধ্যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে খুব শীত। হ্যাঁ, এই মাফলার পরে চলে আসছি, বুঝছো? খুব শীত আজকে। হ্যাঁ, এখন দেখো আমরা আজকে যেটা পড়বো, মোকাররম সাহেবের বইয়ে দেখো এক্সারসাইজ 4। এখানে বলছে যে তোমার 2018 সালে পয়লা জুলাই তারিখে, প্রথমে 2018 সালে জুলাই 1 তারিখে দেখো হয়েছে কি, রসিক নগদ 50,000 টাকা এবং 20,000 টাকা মূল্যের যন্ত্রপাতি এবং 5,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য আনয়ন করে রসিক এন্টারপ্রাইজ নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে ব্যবসায়ী তিনি নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন করলেন। এখানে অনেকগুলো লেনদেন দেওয়া আছে। শেষে বলছে যে উপযুক্ত লেনদেনগুলোকে হিসাব খাত উল্লেখ পূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করো। লেনদেনগুলোর হিসাব খাত উল্লেখ করে আধুনিক পদ্ধতিতে লেনদেনের শ্রেণীবিন্যাস করতে বলছে। যদি বলে আধুনিক পদ্ধতিতে হিসাব খাত উল্লেখ করে লেনদেনের শ্রেণীবিন্যাস করো, তাহলে তোমার স্টকটা এইভাবে দেখাবা। তারিখ দেবা, যে লেনদেন বইয়ে দেওয়া থাকবে সেই লেনদেন লিখবা, ওই লেনদেনে কি কি হিসাব খাত জড়িত আছে সেখানে নাম লিখবো, হিসাব খাতের নাম, এবং সেটা আধুনিক পদ্ধতিতে মানে হিসাব সমীকরণ পদ্ধতিতে কোনটা সম্পত্তি হবে, কোনটা দায় হবে বা কোনটা মাইনাস করতে হবে সেটা উল্লেখ করতে হবে। এখানে এইভাবে সবটা দেখাতে হবে তোমার, যদি এইভাবে অঙ্ক চায়। ঠিক আছে, প্রথমে দেখো নগদ টাকা, যন্ত্রপাতি এবং আগে বর্তমান ব্যবসা শুরু করলেন, তাই না? সেটা বলছে যে নগদ আসবাবপত্র এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা
শুরু করলেন। দেখো প্রথম লেনদেন দেওয়া আছে কি 2018 সালের জুলাই মাসে 1 তারিখে নগদ আসবাবপত্র এবং পণ্য দ্রব্য ব্যবসা শুরু করলেন। এই লেনদেনের মধ্যে কি কি হিসাব খাত জড়িত আছে তোমাকে বলতে পারবা? নগদ আসবাবপত্র এবং পণ্য দ্রব্য ব্যবসা শুরু করলেন, কয়টা হিসাব খাত আছে এখানে তো বলতে পারবা? একটা হচ্ছে নগদ, আরেকটা কি আসবাবপত্র, আরেকটা হচ্ছে পণ্য দ্রব্য মানে ক্রয়, নগদ হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, আর আছে কি মূলধন। এই কটা হিসাব খাত জড়িত আছে দেখো, তাই না? নগদ, আসবাবপত্র এবং পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা যদি আরম্ভ করে তাহলে এই লেনদেনের মধ্যে 4টা হিসাব খাত জড়িত আছে। ঠিক আছে নাকি? দেখো তো কেউ আসো, সাউন্ড অফ করা আছে? আচ্ছা, তাহলে নগদ হিসাবকে কি বলবো আমরা? এটা সম্পত্তি বাচক। 4 জন আছে। আচ্ছা, 9 জন ছিল 4 জন। কে এমবি নাই? ভর্তি করেছে সমস্যা কি স্যার? আসবাবপত্র এটাও সম্পত্তি, সম্পত্তি সম্পত্তি। ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় হিসাব। আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখা তো হলো নাকি? যারা আসো 2018 সালের জুলাই মাসে 1 তারিখে নগদ টাকা, আসবাবপত্র এবং পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। এই লেনদেনের মধ্যে আমরা 4টা হিসাব খাত পাইছি। একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে আসবাবপত্র, আর পণ্য দ্রব্য মানে ক্রয়, আর বিপরীত দিকে মূলধন মালিক দিল, মালিকের কাছে পজিশনের দায়কে বলা হয় মূলধন। মূলধন 4টা হিসাব খাত আছে। তাহলে নগদ আর পত্রের দুটো সম্পত্তি বাচক হিসাব, ক্রয় ব্যয় বাচক, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বাচক। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো জুলাই 1 তারিখে আবার জুলাই 1 তারিখে দেখো আবার সে তোমাদের অঙ্কটা মোকাররম সাহেবের বই আছে, এক্সারসাইজ 34 আছে, দেখবা সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। জুলাই 1 থেকে আছে আবার সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। এখানে কি কি হিসাব খাত জড়িত আছে বলতে পারবা তোমরা কেউ? একটা কি ব্যাংক হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। ভেরি গুড, থ্যাংক ইউ। এই দুটো হিসাব খাত জড়িত আছে দেখো এখানে, একটা ব্যাংক হিসাব আর হচ্ছে নগদান হিসাব, দুটো জড়িত আছে। তাহলে ব্যাংক হিসাব কি সম্পত্তি বাচকের মধ্যে পড়ে, তাই না? সম্পত্তি। জি স্যার। আর নগদান এটা সম্পত্তি। সম্পত্তি। হ্যাঁ, এক সম্পত্তি বাড়ে আর সম্পত্তি কমে গেল। এই যদি তোমাদের পরীক্ষাতে আসে যে আধুনিক পদ্ধতিতে লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় করো এবং শ্রেণীবিন্যাস করো, এই জন্য চাই লেনদেনের দরকার, তাহলে তোমরা এইভাবে সব করবা। তারিখ দেবা, লেনদেনটা লিখবা এখানে, এই লেনদেনের মধ্যে কি কি হিসাব খাত আছে এখানে উল্লেখ করবা, এবং কোন হিসাব খাত কোন শ্রেণীর মধ্যে পড়ছে, সম্পত্তির মধ্যে কোনটা, দায়ের মধ্যে কোনটা, আয়ের মধ্যে কোনটা, ব্যয়ের মধ্যে কোনটা, মালিকানা সত্ত্বের মধ্যে কোনটা লিখে দিতে হবে। এভাবে স্যার টাকার অ্যামাউন্টটা দেখাইতে হবে না? না,
এখানে অ্যামাউন্ট, এখানে তো ডেবিট কে নির্ণয় করতে বলেনি, আচ্ছা স্যার। এখানে অ্যামাউন্ট দেখাতে হবে না, ডেবিট কে নির্ণয় করতে বলেনি। হ্যাঁ, আহ, জি স্যার। বা জাবেদা করতে বলেনি, জাবেদা করতে বললে তখন অ্যামাউন্ট লিখতে হবে। আর এখানে শুধু হিসাব খাত কি কি আছে এবং কোন হিসাব খাত কোন শ্রেণীর মধ্যে পড়ে উল্লেখ করতে হবে, টাকা পরিমাণ লেখার দরকার নাই। এখানে টাকা থাকতে পারে, লেনদেনের টাকা থাকতে পারে অঙ্কে, টাকা পরিমাণ লেখার দরকার নেই। ওকে স্যার। এখন আসো জুলাই 3-এ দেখো আছে, আবার জুলাই 3-এ কি আছে লেনদেনটা। জুলাই 3-এ তোমার বলা আছে যে সোভারের নিকট থেকে ধারে পণ্য ক্রয়। সোভানের নিকট থেকে ধারে পণ্য ক্রয়, টাকা পরিমাণ উল্লেখ করা আছে। সোভানের নিকট ধারে পণ্য ক্রয়, এখানে ক্রয় একটা পাচ্ছি, পণ্য ক্রয়, ক্রয় হিসাবে একটা পাচ্ছি। আর কাগজটা কিনছি ধারে কিনছি, তাহলে টাকা যায়নি, নগদ শব্দ আসবে না। সোভানের কাছটা কিনছি, সোভান একজন তাহলে পাওনাদার, পাওনাদার তাই না, তাহলে এটা পাওনাদার হিসাব। বা প্রদেয় হিসাবে। জি স্যার। আধুনিক পদ্ধতিতে পাওনাদার লেখা হয় না, কি লেখা হয়? প্রদেয়, অ্যাকাউন্টস পেয়েবল, প্রদেয় হিসাব। আর ব্রিটিশরা লেখতো পাওনাদার বা ক্রেডিটর্স, সানডে ক্রেডিটর্স এভাবে বলতো আর কি। আর আমেরিকানরা বলে অ্যাকাউন্টস পেয়েবল, প্রদেয় হিসাব। আচ্ছা, ক্রয় হিসাব কোন শ্রেণীর হিসাব? হিসাব এটা বলতো কোন শ্রেণীর হিসাব? ক্রয় হিসাব স্যার ব্যয়, ব্যয়। ব্যয়, ব্যয়, এটা ব্যয় হিসাব, ব্যয় শ্রেণীর মধ্যে পড়বে, বা ব্যয় বাচক, ব্যয় বাচক, ব্যয় শ্রেণীর মধ্যে পড়বে। আর প্রদেয় হিসাব কার মধ্যে পড়বে? দায়। দায়ের মধ্যে পড়বে। ভেরি গুড, প্রদেয় একটা দায় হিসাব। তাহলে এটা হিসাবের শ্রেণীর মধ্যে, তাহলে এটা ব্যয় বাচক হিসাব, এটা দায় বাচক হিসাব, এভাবে নিচে দেখাতে হবে। ঠিক আছে? বাংলা লিখতে পারো হিসাব, ব্যয় হিসাব আর দায় হিসাব, সবগুলো হিসাব আছে। দেখো তো, এখন আছে আমাদের 5 তারিখ আছে। দেখো 5 তারিখ বলছে কামালের নিকট পণ্য বিক্রয়। কামালের নিকট পণ্য বিক্রয়, এটা তো লেনদেন। কি জি কি স্যার। জড়িত আছে এখানে বলো তো? স্যার দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব। ভেরি গুড, সুন্দর। তাহলে দেনাদারকে আধুনিক নিয়মে কি নাম ডাকা হয় বর্তমান আধুনিক সিস্টেমে? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বলে। ব্রিটিশরা বলে দেনাদার, দেনাদারের ব্রিটিশ ইংরেজি হচ্ছে সানডে ডেটর্স বা দেনাদার বলে। আর আমেরিকার নিয়মে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল বা প্রাপ্য হিসাব বলে, আমেরিকার আধুনিক নিয়ম বলে। আর আছে আর তোমার হচ্ছে বিক্রয় হিসাব। কামাল নিকট পণ্য বিক্রি ধারে পণ্য বেচছি, তাহলে এখানে কামাল কাছে টাকা পাওয়া যাবে, কামালের কাছে টাকা পাওয়া যাবে, সে আমার কাছে প্রাপ্য হয়ে আছে, তার কাছে পাবো টাকাটা, প্রাপ্য, এটা সম্পদ, এটা সম্পদ, সম্পত্তি বা সম্পদ পাবো, তাই না? অ্যাসেট। আর বিক্রয়টা কি? আয়, আয় হিসাব। প্রাপ্য সম্পদ, বিক্রয় হচ্ছে আয়। তার দিকে 5 তারিখের পর তোমার দেখো 7 তারিখ তোমার আছে, 7 তারিখ। 7 তারিখ কি হয়? কামালের থেকে প্রাপ্ত সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে।
এখন দেখো তো, কামালের নিকট থেকে প্রাপ্ত চেক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এখানে কয়টা হিসাব খাত জড়িত আছে লেনদেনের সাথে? স্যার দুইটা। কি কি আছে বলতো? একজন কামাল, ব্যাংক হিসাব আর হ্যাঁ, একজন কামাল আর হচ্ছে ব্যাংক, তাই না? জি স্যার। ব্যাংক। তো কামাল একজন ব্যক্তির নাম, আধুনিক নিয়মিত ব্যক্তিগত হিসাব নাই, তাহলে তাকে আমরা প্রাপ্য হিসাবে গণ্য করব। কামাল একজন প্রাপ্য, এত টাকা পাইতাম, প্রাপ্য। আর আছে ব্যাংক, কামাল আধুনিক নিয়মিত যেহেতু ব্যক্তিগত হিসাব নাই, এই জন্য কামালের নাম লেখা যাবে না। তা যেহেতু কামালের কাছে টাকা পাবো আমরা, কামালের জন্য আমাদের কাছে প্রাপ্য, তাহলে কামালকে আমরা নাম দেব প্রাপ্য হিসাব, আর ব্যাংকে জমা পড়ছে ব্যাংক হিসাব। দুটাই সম্পদ, এটাও সম্পত্তিবাচক হিসাব, এটাও সম্পত্তিবাচক হিসাব। প্রাপ্য কমে গেল, ব্যাংকে টাকা বেড়ে গেল, এক সম্পত্তি কমলো আর সম্পত্তি বাড়লো, নিশ্চয়ই ভাবতে হবে। এখন দেখো এরপরে আছে 7 তারিখের পরে তোমার আছে 8 তারিখ। আট তারিখ, 8 তারিখ তোমার আছে যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রি করছি, তাহলে এখানে দেখো তো কি কি হিসাব খাত আছে। সম্পত্তি বেচছি, যন্ত্রপাতি বিক্রি করছি, এক সম্পত্তি গেছে আর এক সম্পত্তি আসছে। হ্যাঁ, যন্ত্রপাতি একটা হিসাব খাত আছে, আর আছে নগদান, তাই না? দেখো দুটো আছে, যন্ত্রপাতি আর নগদান। এটা সম্পত্তি হিসাব, এটা সম্পত্তি হিসাব। তারপর দেখো আছে পরে শামীমের নিকট হতে কর্জ নেওয়া হলো 9 তারিখ। শামীমের নিকট থেকে কর্জ নেওয়া হলো, তোমাকে বলতে পারবা এখানে এই লেনদেনে কি কি হিসাব খাত জড়িত আছে? কেউ আসো লাইনে? স্যার নগদান হিসাব, নগদান হিসাব, আর কি আছে একটা ঋণ হিসাব।
জি স্যার ঋণ। তাই না? দেখো স্বামীর অর্থে কর্জ নেওয়া হলো, দুটো হিসাব কাজ জড়িত আছে, এটা নগদান আর হচ্ছে ঋণ। নগদান কি জি হবে? স্যার। তাই না? দায়। দায় হিসাব এটা একটা হবে সোজা, এই হতো আন্দোলন। 9 তারিখ লেখা হয়ে গেল। দেখো ধার্য হয়েছে 10। অনাদি জানা ধার্য করা হয়েছে, এর কি কি হিসাব খাত জড়িত আছে? অনাদি জানা একটা না, আরেকটা কি প্রাপ্য হিসাব। আমাদের জানা একটা, প্রাপ্য হিসাব একটা, ঠিক আছে না? আমাদের জানা জি একটা স্যার। ব্যয়, আমাদের জানা একটা ব্যয় বা ক্ষতি, তাই না? আমাদের ধার্য হলো আমি টাকা পাবো, প্রাপ্য হিসাবে টাকা পাবো, চাওয়া সত্ত্বেও দিচ্ছে না সে, অনেকবার চাওয়া হচ্ছে টাকা দিচ্ছে না সে, এক সময় হাল ছেড়ে দিচ্ছে আর টাকা দিবে না, মানে শত চেষ্টা করেও পাওনা টাকা তখন আদায় করা সম্ভব হয় না, তখন সেটাকে বলা হয় অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা বা কুড়ি। ইংরেজিতে বলে আনকালেক্টেবল এক্সপেন্স বা ব্যাড ডেট এক্সপেন্স বলা হয় আর কি। এটা একটা ব্যয় বা ক্ষতি। তাহলে আমাদের দেনা ব্যয় মনে দেখাবো, ব্যয় বছর, ব্যয় হিসাব হবে, ব্যয় শ্রেণী হিসাবে যে 5টা শ্রেণী আছে না, আধুনিক নিয়মে হিসাব খাতকে কয় ভাগে ভাগ করা হয়, হিসাবগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? আধুনিক নিয়মে হিসাবগুলোকে কয় ভাগে ভাগ করা হয় বলো তো? স্যার 5 ভাগে। কি কি বলতে পারবা? স্যার আয়, ব্যয়, সম্পত্তি, মালিকানা সত্ত্ব, আহ, দায়। দায়, ভেরি গুড। হ্যাঁ, খুব ভালো, জি স্যার। পারছো, থ্যাংক ইউ। হ্যাঁ, 5 ভাগে। এখন এই ভাগের মধ্যে 5টার মধ্যে যে কোনো একটা নাম লিখতে হবে, কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়ে। আমার এখানে একটা ক্ষতি, এজন্য ব্যয় হিসাবে ব্যয় শ্রেণীর মধ্যে পড়বে, ব্যয় শ্রেণী। হ্যাঁ, আর প্রাপ্য হিসাব কি? এটা সম্পত্তি, এটা সম্পত্তি হিসাবের মধ্যে পড়বে। 10-এর পরে তোমার কি আছে দেখো, 14 তারিখ। কমিশন পাওয়া গেল, এখানে কি কি হিসাব খাত জড়িত আছে? নগদান আর কমিশন, তাই না? নগদানের সম্পত্তি, কমিশন হচ্ছে আয়। সম্পত্তি হিসাব এটা আয় হিসাবের মধ্যে পড়বে, ঠিক আছে না? আমাদের 15 তারিখ দেওয়া আছে, 15 তারিখ দেখো কি কি বলা আছে, বিজ্ঞাপন বাবদ অগ্রিম প্রদত্ত হলো।
এটা কি বলতো, কি কি আছে এখানে? অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়টা আর কি আছে? দেখো তো হলো বিজ্ঞাপন বাবদ অগ্রিম প্রদত্ত হলো। এখানে কি কি হিসাব কাজ জড়িত আছে? কেউ আসো? অগ্রিম ব্যয় আর হচ্ছে নগদান। অগ্রিম ব্যয় হচ্ছে সম্পত্তি, এটাও সম্পত্তি। বিশ, ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন, এখানে কি কি হিসাব কাজ জড়িত আছে বলতে পারবা? কেউ আসো? স্যার উত্তোলন হিসাব, নগদ টাকা উত্তোলন করছে। জি স্যার নগদ। আর এটা কি? নগদান না? জি স্যার। আর এই দুটো হিসাব কাজ জড়িত আছে এর মধ্যে, তাই না? উত্তোলন কোন শ্রেণীর মধ্যে পড়বে? হিসাব খাতের পাঁচটা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর মধ্যে পড়বে? স্যার মালিকানা সত্ত্ব। হ্যাঁ, ভেরি গুড, পারফেক্ট। উত্তোলন মালিকানা সত্ত্বের মধ্যে পড়বে। আর নগদান তো সম্পত্তি, তাই না? হুম, দেখো তোমাদের যদি পরীক্ষা আসে এভাবে যে নিম্নলিখিত লেনদেনগুলো হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে, হ্যাঁ, শ্রেণীবিন্যাস করো। নিম্নলিখিত লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে হিসাব খাত উল্লেখপূর্বক শ্রেণীবিন্যাস করো। লেনদেন দেওয়া আছে টাকা সহ, তাহলে তোমরা এরপরে শখ করবা, উপরে লিখবে এই কথা, লিখে এই শখে এই চারটা ঘর করবা, চারটা হেডিং দিবা, দিয়ে এখানে তারিখ দিবা, লেনদেনটা লিখবা, হিসাব খাত কটা আছে হিসাব খাতগুলোর নাম লিখবা, কোন হিসাব খাত কোন শ্রেণী হিসাবের শ্রেণীর মধ্যে পড়বে সেটা লিখতে হবে। এভাবে জিনিসটা সাজা দিতে হবে, বুঝছো? 20। জি স্যার। আচ্ছা, যন্ত্রপাতি অবস্থা যাবে 22 তারিখ দেখো বলা আছে যন্ত্রপাতি অবস্থা। অবশ্যই ধার্য করা হলো। এখানে কি কি হিসাব আছে? অবশ্যই মানে হচ্ছে অবশ্যই সঞ্চিতি, না? অবশ্যই একটা আছে, অবশ্যই সঞ্চিতি একটা আছে, দেখো। স্যার ওটা পুঞ্জীভূত অপচয় হবে না? পুঞ্জীভূত অবস্থায়কে অবদান সঞ্চিতি বলা হয়। ও আচ্ছা স্যার। অবদান সঞ্চিতি একই।
অবদান তো ব্যয়বাচক, তাই না? অবদান সঞ্চিতি কি বাচক হবে বলতো? স্যার সম্পত্তির হ্রাস, জানি না। সম্পত্তির হ্রাস এটা কোন হিসাবে কোন শ্রেণীর মধ্যে ফেলানো যায়? হুম? স্যার জানি না। এটাকে আসলে বলা হয় কন্ট্রা অ্যাসেট, বুঝছো? অবদান সঞ্চিতি বলা হয় বিপরীত সম্পত্তি, সম্পত্তির হ্রাস আর কি। হুম, এটা সম্পত্তি লেখা রাখো, সম্পত্তি বিপরীতটা কি? বিপরীত সম্পত্তি বলে একে। সম্পত্তি বিপরীত লেখা রাখো, কন্ট্রা অ্যাসেট বলা হয় বিপরীত সম্পত্তি। এটা অবসয় সঞ্চিতিটা, এটা চলতি দায় মদত ধরা হয় না, দীর্ঘমেয়াদী দায় মদত ধরা হয় না। সম্পত্তি যেখানে যাবে অবসয় সেখানে যাবে, বুঝছো? কন্ট্রা অ্যাসেট বলা হয় এটাকে, বিপরীত সম্পত্তি। কি বলা হয়? বিপরীত সম্পত্তি বলা হয়। এই তোমাদের আজকে এইটুকু থাক, অনেকগুলো হয়েছে, ঠিক আছে? আগামী মঙ্গলবার তোমাদের সাথে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দেখা হবে আবার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার সময় শেষ। জি স্যার, আসসালাম।